আর তাছাড়া একটা সিটি স্ক্যানও করতে হবে, মানে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কিনা সেটা জানার জন্য। হ্যাঁ, তা তো হবেই। মাথায় চোট লেগে অজ্ঞান হয়ে গেছে, অথচ রক্ত বেরোয়নি। এটা তো চিন্তার বিষয়। হ্যাঁ বাবা, চিন্তার বিষয়। শ্যামা অনেক কথা বলতে চাইছে, কিন্তু ডক্টর স্ট্রিক্টলি বলেছেন শ্যামাকে কোনো কথা না বলতে। হ্যাঁ, যাতে কোনোভাবে শ্যামার ব্রেনে কোনো রকম প্রেশার না পড়ে সেই জন্যই বলতে দিচ্ছেন। আর বাড়ির সবাই থাকলেও কথা বলতে চাইবে, জানি শরীরের কারণে হয়তো পারবে না, তাতেও আরো এক্সাইটেড হয়ে যাবে, প্রেশার বাড়বে, সেটা তো শ্যামার জন্য খারাপ, তাই না? ঠিক আছে, তাহলে ডাক্তারবাবু যেমন বুঝছেন সেরকম। নিখিল বাবু বলছিলেন ওনার সাথে আর কেউ ছিলেন? হ্যাঁ, ওনাকে নিয়ে যারা ডকুমেন্টারি করছে সেই ডকুমেন্টারি ডিরেক্টর আর ওনার টিম। অলোক, রনিকে একবার ডাকো তো, বোধহয় বাইরেই আছে। হ্যাঁ জামাই দাদা, ডাকছি। নিখিল বাবু, আপনি বলুন কি ঘটনা ঘটেছে। ইয়েস অফিসার। উনি হলেন রনি সেন। রনি, উনি যেগুলো জানতে চাইছেন একটু ডিটেলে বলে দেবে প্লিজ? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ বলুন। আমরা কৃষ্ণকলি ম্যাডামকে নিয়ে শুট করছিলাম। আমাদের প্ল্যান ছিল যে বাড়ি থেকে শুট করতে করতে মণ্ডপ অব্দি যাব। তো বাড়ি থেকে একটু দূর অব্দি গেছি, সবকিছু ঠিকঠাক ছিল, ভালোই শুটিং হচ্ছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করিনি, বাড়ি আর মণ্ডপের মাঝামাঝি একটা গাড়ি পার্ক করা ছিল। আর সেটা যে কৃষ্ণকলি ম্যাডামকে তুলে নিয়ে যাওয়ার জন্য ছিল সেটা তো বুঝিনি। কৃষ্ণকলি ম্যাডাম পাশ দিয়ে যাচ্ছিলেন এবং আমরা ক্যামেরা দিয়ে ওনাকে ফলো করছিলাম একটু দূর থেকে। কতটা দূরে ছিলেন? এই সামান্য কিছুটা দূর। তারপরে দেখি হঠাৎ করে বেশ কয়েকজন গুন্ডা টাইপের কয়েকজন এসে কৃষ্ণকলি ম্যাডামকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছিল। তা আমরা চেঁচামেচি শুরু করি যাতে আশেপাশের লোকের কানে পৌঁছায়। এবার শুধু আপনার একটাই কাজ, শ্যামাকে নার্সিং হোমে অ্যাডমিট করার পরে কোনোভাবে যেন বাড়ির কারোর সাথেও দেখা না করতে পারে, এমনকি নিখিল বাবুর সঙ্গেও না। আর কেউ যদি খুব জোর করে তাহলে তাহলে দরজার বাইরে থেকে, কিন্তু কাছ থেকে আপনি কোনোভাবে অ্যালাউ করবেন না। ডক্টর, এই 4 দিন কিন্তু আপনাকে যে কোনোভাবে মেনটেন করতেই হবে এটা। সেটা তো ঠিকই, কিন্তু আমার একটা টেনশন হচ্ছে আমি আবার কোনোভাবে ফেসে টেসে না যাই। দেখুন, আমার ডাক্তারি লাইসেন্সটা আবার ক্যান্সেল হবে না? কোনোভাবেই আপনার লাইসেন্স ক্যান্সেল হবে না। আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আর বাড়ি যাওয়ার পর তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সটা পাঠিয়ে দিন। না না, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। ওকে, বাই বাই। বেতন দিয়ে দেবো আমি। আরো একটা কথা, শ্যামাকে কখন কিভাবে কোন দিন তুলতে হবে সবটা আমি তোমাকে বলবো। নিজে থেকে কোনো রকম কোনো প্ল্যান না, যা করতে হবে সবটা আমি তোমাকে বলবো। আর আমার প্ল্যান যেন একটু এদিক ওদিক না হয়। শিওর। শ্যামার কাছাকাছি না যেতে পারে। বুঝলাম ডক্টর, আপনি একটা কাজ করুন, আমাকে একটা লিস্ট দিন যে যে ডক্টররা যে যে নার্সরা শ্যামার কাছাকাছি যাবে, তার ছাড়া যেন কেউ শ্যামার কাছাকাছি না যেতে পারে। কারণ শ্যামার যদি কিছু হয় তার দায়িত্ব কিন্তু আপনারও। দেখুন ডক্টর, আপনি আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, আমরা আপনাকে পুরোপুরি ট্রাস্ট করি, তাই আপনাদের নার্সিং হোমে এনেছি। কিন্তু এরপরেও যদি শ্যামার কিছু হয়, আর তখন যদি আপনি বলেন যে আমরা তো বুঝতেই পারিনি, ভুল কেউ ঢুকে গেছে, কি করে হলো এই ব্যাপারটা, তখন আমি শুনবো না ডক্টর। তখন কিন্তু আপনাদের নার্সিং হোমকে আমি সু করে দেবো। ইউ নো মি ডক্টর। কারণ আমার ওয়াইফের যদি কিছু হয় আমি কিন্তু সেটা জাস্ট সহ্য করবো না ডক্টর, কিছুতেই সহ্য করবো না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। নিখিল বাবু, বলছিলাম কি, আপনি এতটা চিন্তা করবেন না। দেখুন, চিন্তা করার মতো তেমন কিছু হয়নি। আমার মনে হয় না কৃষ্ণকলি ম্যাডামের এখানে কোনো প্রবলেম হবে। তাছাড়া আমি তো এখানে সারাক্ষণ আছি। দেখুন, রাত বাড়ছে, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। না না, আমি এখন বাড়ি যাবো না, আমি এখানেই আছি। আপনি তো বললেন আপনি কালকে শ্যামার টেস্টগুলো করাবেন, সেগুলো রিপোর্ট দেখি, তারপরে ভাববো কি করা যায়। এনিওয়েজ প্লিজ প্লিজ কন্টিনিউ, আমি এখানে ওয়েট করছি। কিছু নেই,
তুমি এক কাজ করো নিখিল, আধ ঘন্টার জন্য হলেও বাড়িতে এসে ঘুরে যাও। জামাই দাদা কি বলছেন শোনো, একটা বড় সিদ্ধান্ত নিতে হবে আমাদের। মেশমশাই আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। মানে কি গন্ডগোল হয়েছে, কিসের সিদ্ধান্ত নিতে হবে আমাকে একটু ক্লিয়ারলি বলুন প্লিজ। নিখিল, একটা সিদ্ধান্ত যদি আমরা না নিতে পারি তাহলে আমাদের পুজো, তারপর আমরা সবাই বিপদে পড়ে যাব। প্রবলেমটা কি মেশমশাই? শ্যামা পুজোতে থাকতে পারবে না, এটাই তো? হ্যাঁ নিখিল, কিন্তু সেটা তো মেশমশাইতে প্রবলেমের কি আছে? ক্লাবের লোকজনদের আমরা সব সত্যি জানিয়ে দেব। দেখো আমরা একটা ছোট মিটিং ডাকবো আর সবাইকে বলে দেবো যে শ্যামা অসুস্থ আর ওর কাজকর্মটা ডিভাইড করে দেবো, দ্যাটস ইট। আর ওরা নিশ্চয়ই সমস্যাটা বুঝবে। না না, তুমি বুঝতে পারছো না নিখিল। আনওয়ান্টেড কেউ যেন শ্যামার ঘরে ঢুকতে না পারে। কোনো ডক্টরও যদি আই কার্ড ছাড়া শ্যামার কেবিনে ঢুকতে যায় তাকে আটকানো হবে। আর পুলিশকে আমি সেটা বলেও দিয়েছি। বোঝার চেষ্টা করুন ডক্টর, কৃষ্ণকলির জীবন খুব মূল্যবান, শুধু আমার বা আমার পরিবারের কাছে না, এই পৃথিবীতে ছড়িয়ে থাকা ওসব ভক্তদের কাছে। I hope you understand, doctor. So please be alert. আসি। আমার ব্যাপারটা এক্ষুনি কাউকে কিছু বলো না। তাহলে তুমি কি বলতে চাইছো বলো তো? মানে আমি এখন মণ্ডপে যাব না, তাই তো? না না, যাবে যাবে, তুমি যাও তুমি যাও, তুমি গিয়ে ব্যাপারটা একটু সামলে দিয়ে এসো। দরকার হলে বড় বৌমাকে তুমি সঙ্গে নিয়ে যাও, ওই পুরুত মাসের সঙ্গে আলোচনা করে অন্তত দশকর্মার লিস্টটা করে দিয়ে এসো, বুঝেছো? কিন্তু শ্যামার ব্যাপারে কিছু বলো না। বড় বৌমা। হ্যাঁ বাবা। তুমিও মুখ ফসকে কাউকে বলে ফেলো না যে শ্যামা নার্সিংহোমে ভর্তি আছে। আচ্ছা ঠিক আছে, বলবো না, কিন্তু এইরকম কেন বলছেন বাবা? মানে বুঝতে পারছি না। পারবে পারবে, সব বুঝতে পারবে। সুজাতা, নিখিল আসুক, ওর সঙ্গে আমি ঠিকঠাক করে প্ল্যানটা করে নিয়ে আসছি মণ্ডপে। তার আগে তোমরা তুমি আমার দিকে তাকাও না, তাকাও তাকাও আমার দিকে তাকাও। তোমার কি মনে হয় মানে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এসব জানবার অধিকার নেই তো? আমি বাতিল? না না, তুমি আমাকে বলছো যে শ্যামার ব্যাপারে কাউকে মণ্ডপে কি না বলতে, কিন্তু কারণটা কেন বলছো না? আচ্ছা আমি সবাইকে এমনি এমনি কি মিথ্যে কথা বলে দেবো তো? হ্যাঁ, মিথ্যে কথা আবার কখন বলতে বললাম তোমাকে? আহা, তা কি বলতে বলছো? সত্যি লুকোনো মানেই তো মিথ্যে কথা বলা। আর আমি গিয়ে বলবো, এখন জিজ্ঞেস করবে 7 কথা যে শ্যামা কেন আসেনি, শ্যামাকে এতক্ষণ দেখতে পাচ্ছি না। আমাকে তো কিছু না কিছু অজুহাত দিতে হবে। এই বয়সে এসে তোমার জন্য আমি মিথ্যেবাদী হবো তো? উফ, আর ভাল লাগছে না। এমপি বলে টেনশনে মাথা ধরে আছে। এই বিজি, এক কাপ চা খাও তো। এখন শ্যামা নেই বলে মাম শ্যামার কাজ করবেন? আমি তো কিছু বুঝতেই পারছি না, কি করে করবেন? যেমন ভাবে মাম একদিন তোর অনুরোধে শ্যামা সেজেছিল, শ্যামা হয়ে সব কাজ করেছিল, সেইভাবে। বাবা বাবা তুমি ঠিক কি বলতে চাইছো? বলছি মামকে আরো একবার ওই মেকআপ লাগিয়ে শ্যামা সাজতে হবে নিখিল। ভালো মানুষের মতন অনেক জ্ঞান দিয়েছ, তোমাকে না মেরে আমার শান্তি নেই। তোমার জন্যই শাস্তি ভোগ করছি আমি। তোমাকে আমি মারবই, কি হবে? ফাঁসি হবে তো হবে। এবার তোমাকে আমি মেরে তারপরে মরবো। তোমাকে আমি মারবই, তোমার সাধের পুজো মণ্ডপেই তোমাকে মারবো, এই আমার প্রতিজ্ঞা। কোম্পানির সঙ্গে কথা বলা হয়েছিল যে শ্যামা নার্সিংহোমে ভর্তি আছে, ও প্যান্ডেলে থাকতে পারবে না, এখন কি করা যায়। ওরা অলোককে স্পষ্ট বলে দিয়েছে, দরকার হলে ইনজেকশন দিয়ে চাঙ্গা করে কৃষ্ণকলিকে প্যান্ডেলে হাজির করতে হবে। বিশেষ করে দশমীর দিন সিঁদুর খেলায় ওকে হাজির থাকতেই হবে। আর তুই তো জানিস আমাদের পাড়ার এই সিঁদুর খেলা সারা কলকাতায় বিখ্যাত। অন্যান্য পাড়া থেকে কত মহিলারা আমাদের এই সিঁদুর খেলায় আসেন। ওই দিন ওরা লাইভ টেলিকাস্ট করবে বলে ঠিক করেছে। নিউজ চ্যানেলের সঙ্গে কথা হয়ে গেছে, ওদের বিজ্ঞাপন যাবে। বিশাল প্ল্যানিং নিখিল, কারো পার্সোনাল ব্যাপার নিয়ে ভাবার সময় ওদের নেই।
এ কি, এ তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেছে? আরে তাড়াতাড়ি ছেলেটা নিয়ে আয়, তখন তুই ডাক, হসপিটালে নিয়ে যেতে হবে তো। যা তাড়াতাড়ি যা। হ্যাঁ 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 হ্যাঁ, যা। স্যার বিশ্বাস করুন, আমি কিছু করিনি। স্যার বিশ্বাস করুন স্যার, আমি মারামারি করিনি। ওই প্রথমে আমার গায়ে হাত দিয়েছিল, আমি চুপ করে বসে থাকবো? মারামারি করিনি বলছি, আমি কিছু করিনি। চুপ, কোনো কথা না। আগে ওকে হসপিটাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করি, তারপর তোর ব্যবস্থা করছি। দাঁড়া। I am coming, Shama. I'm coming. এরকম কি করে হলো? কি করে আবার হবে? একই ছেলে দুজন ক্রিমিনাল পাশাপাশি থাকলে যা হয় আর কি, করেছে মারামারি। তার একজন কোথায় গেল? নাকি এই বেশি মার খেয়েছে? না না, এই বেশি মার খেয়েছে ডাক্তারবাবু। আর একে যে মেরেছে সেই বলছিল এই নাকি ইচ্ছা করে গায়ে পড়ে ঝগড়াটা পাকিয়েছে। দেখে তো মনে হচ্ছে ভদ্রঘরেরই ছেলে। এই যে শুনছেন, শুনতে পাচ্ছেন? এই আঙুল দেখতে পাচ্ছেন? আপনার নাম কি বলতে পারবেন? সাবধান, সবাই সাবধান। এর চিকিৎসা করাননি? না, আসলে এটা স্যারকে রিপোর্ট করতে হবে। কে কাকে রিপোর্ট করবে অফিসার? সত্য যুগে মা দুর্গা আসতো আলো রূপে, অন্ধকারকে বধ করত, মানে অসুরকে বধ করত। এখন সব পাল্টে গেছে। এখন হলো কলিযুগ। এখন মা দুর্গা হারবে, অসুর জিতবে। প্রেশার নিতে পারছে না, মেন্টাল এফেক্ট হয়ে গেছে। ঠিক আছে, আমি যা ট্রিটমেন্ট করার করে দিচ্ছি। এনাকে ইমিডিয়েট সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে, না হলে বদ্ধ উন্মাদ হয়ে যাবে। হ্যাঁ, অ্যাসাইলামে দিতে হবে। কে উন্মাদ হচ্ছে আর কে অ্যাসাইলামে যাবে আর একটু পরেই বুঝতে পারবে ডক্টর। রাতটা বাড়তে দাও। আমি কি এমনি এমনি মার খেয়ে হসপিটালে এলাম? এখান থেকে এবার আমি পালাবো। পালিয়ে কোথায় যাব? যাব পুজোর মণ্ডপে, আর ওখানে গিয়ে শ্যামাকে বধ করব। যা হওয়ার হবে আমরা সেটা দেখে নেব। প্লিজ সত্যিটা বলুন সবাইকে। আর দেখো বাবা, ওদের কোম্পানি যদি আমাদের এগেইনস্টে কেস করে আমরাও চুপ থাকবো না। আমাদের লয়ার ওদেরকে চিঠি পাঠাবে, আর নার্সিং হোম থেকে তো শ্যামার মেডিকেল সার্টিফিকেটও আমরা পাবো, সেটা অ্যাটাচ করে দেবো। বাবা, আমরা ওদের সাথে কোনো ফ্রড করছি না, এটা একটা জেনুইন কেস। আর মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে, শরীর খারাপ হতে পারে, এটা তো আমরা আগে থেকে ফোরকাস্ট করতে পারি না। আর আই এম শিওর এগ্রিমেন্টে কোনো ওয়ে আউট আছে বাবা। দরকার হলে ওদের টাকা আমরা ফেরত দিয়ে দেবো, কিন্তু ক্ষতিপূরণ দেবো না। মানে ওদের কোম্পানি সবকিছু আমরা মানবো নাকি? এই ক্ষতিপূরণ আমরা দেবো না, ট্রাস্ট মি। গুটিয়ে চুপচাপ বসে থাকবো না, সেটা আমার পক্ষে সম্ভব না। মা, বাবা প্লিজ আপনিও মায়ের মতো টেনশন করবেন না। আমার শ্যামা সাজতে কোনো রকম কোনো আপত্তি নেই। আর নিখিল বাবু, শ্যামা যখন ছিল না তখন তো আপনি আমার কাছ থেকে হেল্প নিয়েছিলেন, তাহলে আজ কেন নিতে চাইছেন না? ও বুঝেছি, আজ শ্যামা ফিরে এসেছে তাই। মানে শ্যামা যখন ছিল না তখন আমি আপনার বন্ধু ছিলাম, আর আজ যেই শ্যামা চলে এসেছে তখন আপনি আমাকে বন্ধুও ভাবতে পারছেন না? মাম প্লিজ। আর এটা জানার পরেও আমি এখনো পর্যন্ত এই বাড়িতে আছি। মানে আমার তো এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আরো একটা কথা, সত্যি ঠিকই বলেছেন আপনি, আমি কেন এবার জোর করে আপনাদের উপকার করতে যাব? আমি তো কেউই না। আমি নিশ্চয়ই ঠিক বলছি? এই কথাটা আমার কাছে ঠিক কতটা ইনসাল্টিং আপনি কি বুঝতে পারছেন? না না মাম, নিখিল ওভাবে বলতে চাইনি, তুমি কষ্ট পেও না। মাম প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমাকে পুরোপুরি মণ্ডপের দিকে ঘেঁচতেও বারণ করে দিয়েছিলেন। আমি কিন্তু সে নিয়ে আপনাকে কোনো কথা বলিনি, একবারও এটাও বলিনি যে আমিও কিন্তু আপনার বউ।
শুধু শ্যামা কেন, আমারও মণ্ডপে যাওয়ার অধিকার আছে, আমিও যাব। আমি এরকম কখনো বলিনি, নিজের অধিকার ফলানোর চেষ্টাও করিনি। তাহলে কেন কেন আপনি আমাকে কিছুই করতে দিচ্ছেন? এটা তো আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে নিখিল বাবু। আর যাওয়ার আগে আমি যখন আপনাদের এতটুকু উপকারে লাগার সুযোগ পাচ্ছি, সেই সুযোগটাকে আপনি কেন কেড়ে নিচ্ছেন? আমার কি এতটুকু অধিকার নেই? বলুন না নিখিল বাবু। প্রচন্ড ব্যথা করছে ডাক্তারবাবু। আমার অসম্পূর্ণ কাজ আমি সম্পূর্ণ করতে আসছি শ্যামা। সারা জীবন যখন আমাদের জেলেই কাটাতে হবে, আমাদের সন্তানকে যখন আমরা দেখতে পারবোই না, তখন তোমাকে ছেড়ে দেব কেন? তোমাকে তো মরতেই হবে। আগের বার আমার কাজ সম্পূর্ণ করতে পারিনি, কিন্তু এইবার তোমাকে আমি শেষ করবই। এটাই আমার বদলা। হতে পারে, কিন্তু ও যেভাবে বলছে আমার মনে হয় যে ও পারবে। দেখ, ওর যখন এই পরিবারের প্রতি এতটা ভালোবাসা রয়েছে, আমাদের সঙ্গে এতটাই বন্ডিং রয়েছে, তখন আমার মনে হয় ওই আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। আমি তো নিঃসংকোচে মামের কাছ থেকে এই হেল্পটা নিতে রাজি আছি। তুইও রাজি হয়ে যা নাকি? হ্যাঁ চোদ্দ বাবু, রাজি হয়ে যাও। আমি পাড়া সকলকে চিনি, ওই মোটা মাসিমা, খুদকুতে পিসিমা, সন্দেহবাদী কাকিমা সকলকে চিনি। আর আমি জানি ছোট বৌদি ওদের কি কি নামে ডাকতো। তেমন যদি হয় আমি মামবদিকে ট্রেনিং দিয়ে দেবো। হে ভগবান, দেখছিস একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তার মধ্যে তোর মাসিমাদের বর্ণনা একটু বন্ধ করতো। প্রয়োজন হলে তোকে বলবো। মাম বৌদিমণিকে একটা সুযোগ দাও না গো, তাতে হয়তো নতুন বৌদিমণি দুশ্চিন্তা থেকে মুক্ত হবে। সে হাসপাতালে শুয়ে শুয়ে কত না দুশ্চিন্তা করছে। আসলে নতুন বৌদিমণি অসুস্থ হওয়াতেই তো পুজো এবার বেশ ক্ষতি হয়ে গেল। কর্তাবাবু, আমি যদি কিছু ভুল বলি তাহলে আমায় ক্ষমা করে দিও। আসলে নতুন বৌদিমণি বা আর কেউ যখন জানবে যে মাম বৌদিমণিকে আমরা কৃষ্ণকলি সাজিয়ে এত বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছি, তখন কিন্তু সবাই খুশিই হবে। কেউ কোনো অবিশ্বাস করবে না, বরং আমাদের বাড়ির নামে, মাম বৌদির নামে সবাই ধন্য ধন্য করবে। হ্যালো হ্যালো হ্যালো, শোনো রনি, যেটা বলছি মন দিয়ে শোনো। কি বলেছি সেটা বুঝতে পেরেছো? গুড। শোনো, আমি এখন রাখছি। শুনছেন? আসলে গানের গলাটা না আমার খুব চেনা চেনা লাগলো। কে গাইছিলেন গানটা? এখানে কার গলা আপনার চেনা চেনা লাগছিল কি করে বলি বলুন তো? আজ আমার শোয়ের বিয়ে, তাই আমরা সবাই মিলে গান গাইছিলাম আর ধামাই নাচ করছিলাম। আচ্ছা, কতদিন হয়ে গেল না শ্যামা, আর বলতে বলতে মনে হচ্ছে ঘটনাগুলো কালকেই ঘটেছে। মনে আছে সেকেন্ড টাইম তোমার সাথে দেখা হয়েছিল গোপালপুর বাজারে, লোকজনের মধ্যে ঝামেলা হচ্ছিল আর তুমি ঝাঁপিয়ে পড়েছিলে একটা বাচ্চাকে রেস্কিউ করার জন্য। তুমি লুকিয়ে লুকিয়ে গান গাইতে এসেছিলে আর আমরা সবাই ভাবছিলাম রাধা কি ভালো গান গাইছি, সবাই হাততালি দিয়ে একদম। মিলন হবে কত দিনে,
মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আর তারপরে চারিদিকে আগুন, অন্ধকার আর আগুনের মধ্যে দিশাহারা আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিলাম আর ছুটে এসে তুমি আমাকে ধরে নিলে। আই এম রিয়েলি সরি। আর সেই জন্য আমি কাল থেকে তোমার সাথে কথা বলছিলাম। আই এম সরি শ্যামা, আমি তোমার সাথে বাজে ব্যবহার করেছি। আমাকে আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো শ্যামা। আমি তোর সব কথা শুনবো আর কোনোদিনও তোমার উপরে রাগ করবো না, আমি কথা দিচ্ছি শ্যামা। কিন্তু তুমি প্লিজ সুস্থ হয়ে ওঠো শ্যামা, প্লিজ। তারপর পাড়ার পুজোয় গিয়ে বলো তো কামাই কি, আর ঢাকের শব্দে অসুরের আবির্ভাব হবে শ্যামা। অসুরটা এখন জেলের হসপিটালে, কিন্তু অসুর না গেলে শ্যামা দেবীর পুজো যে অসম্পূর্ণ থেকে যাবে। আসছে শ্যামা, তোমার মণ্ডপে অসুর আসছে, তৈরি থেকো। শ্যামা, কখনো ভেবেছিলাম যে তোমার সাথে আমার বিয়ে হবে? ভাববো কি করে? আমি তো সবসময় ভেবেছিলাম যে মা যাকে আমার জন্য সিলেক্ট করবে তাকে বিয়ে করে নাও। আমি কালো, কালোই জগতের আলো বাবা। আমার এই প্রদীপের আলোর কোনো দরকার নেই। শ্যামা, কালো জগতের আলো হলে নিয়ম তো নিয়মই। বাবা, প্রদীপটা জ্বালিয়ে দাও। তুমি আসার পর থেকেই কেমন অচেনা লাগছিল তোমাকে, কেমন ভয় করছিল আমার। কেন শ্যামা? আমি মামকে বিয়ে করেছিলাম বলে, নাকি নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? শ্যামা, শ্যামা প্লিজ প্লিজ, তুমি সুস্থ হয়ে এগুলো আমাকে বলো প্লিজ। তোমার সব কথা, সব অভিযোগ শোনার জন্য আমি অপেক্ষা করে আছি। শ্যামা, কি বলো না? মামকে বিয়ে করেছিলাম বলে তুমি এরকম করলে? কেন বুঝতে পারছো না শ্যামা? আমি মামকে তোমার খুনিতে ধরার জন্য বিয়ে করেছিলাম, দ্যাটস ইট। আজ সপ্তমী, বাড়ি ঢাক বাজছে, চলো চলো আমরা একসঙ্গে মণ্ডপে যাও। শ্যামা, শ্যামা তোমার অভাব কি মাম ভরাতে পারে? তুমি এখানে এভাবে শুয়ে আছো, মনে হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত থমকে আছে। আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব, আমার যেতে ইচ্ছেও করছে না। শ্যামা প্লিজ প্লিজ, তুমি দেখো, আমি তোমার নিখিল শ্যামা। কাল থেকে আমি এখানেই আছি, তোমাকে নিয়ে যাবো এখান থেকে। তুমি সুস্থ হয়ে ওঠো শ্যামা। তুমি ভেবো না তোমাকে ছাড়া আমি এক পাও নড়বো। আমি এখানেই আছি, তুমি চোখ খোলো শ্যামা। কি বলতে চাও আমাকে বলো শ্যামা, প্লিজ প্লিজ বলো। তুমি
ঠিক হবে, তারপরে তোমাকে নিয়ে আমি বাড়ি যাব। কি শ্যামা, কেমন আছো? ভালো তো? এই যে এটা শুধু রেখেছি আমি তোমার জন্য শ্যামা, শুধু তোমার জন্য। এসো শ্যামা, এসো, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। এসো। কি লাইটার নিয়ে কি করছেন আপনি? এটা কোত্থেকে পেয়েছেন? এই চৌধুরী পরিবারের সবার পারমিশন নিয়ে। এক সেকেন্ড, মানে এটা কি করে হচ্ছে, মানে কেনই বা হচ্ছে? হ্যাঁ, কারণ এখন তো চৌধুরী পরিবারের কারোর কাছে আর কোনো উপায় নেই। স্পন্সরের সাথে কি একটা কন্ট্রাক্ট হয়েছিল যে পুজোর প্রত্যেকটা ইভেন্টেই শ্যামাকে উপস্থিত থাকতে হবে, আর সেই শর্তেই ওরা ক্লাবকে টাকা দিয়েছিল। কিন্তু এখন তো শ্যামা নেই, শ্যামা তো নার্সিং হোমে ভর্তি। তাই মামের হাতে পায়ে ধরা ছাড়া তো কারোর কাছে আর কোনো উপায় নেই। হ্যাঁ রানী, অমন কোনো চিন্তা আমার মাথায় নেই। যে মানুষের মনই মরে গেছে, শুধু শুধু আগুন দিয়ে শরীর জ্বালিয়ে কি আমি শান্তি পাবো গো বাবারা? পাবো না। আমি এটা কুড়িয়ে পেয়েছিলুম পথে। গরিব মানুষ তো, যা পাই যত্ন করে তুলে রাখি। বলা যায় না কখন কোনটা কোন কাজে লাগে। ওই পুরনো জিনিসগুলো ঘেটে ঘুটে দেখছিলাম, ওই তখনই হাতের কাছে এটা পেয়ে দেখছিলাম, আর কিছু নয় গো বাবারা। কাউকে জ্বালানোর জন্যই চাইছি, কিন্তু সেটা নিজের জন্য না, তোমার ছোট ছেলের বউয়ের জন্য, যার জন্য আমার স্বামী কোনোদিন পৃথিবীর আলো দেখতে পাবে না। তাকে আমি ছাড়বো কি করে? তোমাকে আমি এমন ভাবে পোড়াবো শ্যামা, ওই পোড়া মুখ নিয়ে তুমি কোনোদিন কারোর সামনে আসতে পারবে না। সারা জীবন ওই বিভৎস চেহারা নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে, একা নিঃসঙ্গ। তবেই আমি আরাম পাবো। সেটাই করবে। তুমি শ্যামাকে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানা। দেখো, এমনিতে তো তোমার ওই ডিরেক্টর হওয়ার শখ ছিল, নাও এবার যত ইচ্ছে প্র্যাকটিস করে নাও। তবে হ্যাঁ, ওখানে কিন্তু আমি আম্রপালি না, ওখানে আমি কৃষ্ণকলি। আর তুমি কৃষ্ণকলি হিসেবেই আমার সঙ্গে শুটিং করবে। আমি কি বলছি সেগুলো কি তোমার মাথায় ঢুকছে রনি? প্লিজ বলো। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি আম্রপালি। ওকে, এবার প্ল্যান ওয়াইজ ঠিকঠাক ভাবে কাজ করো। রাখছি আমি। স্টপ। ভেবেই যাচ্ছে আমার মেয়েটা কেমন আছে, জ্ঞান ফিরলো কিনা, নানা রকম দুশ্চিন্তা। তার মধ্যে তুমি এসে দাঁড়িয়েছো একবারে শ্যামার বেশে। তা ভুল হওয়া তো উচিত না আমার, ওই জন্য ভুল হয়ে গেছে। ও বড় বৌমা, দেখো না দেখো, আমার ভুল হওয়া কি খুব অস্বাভাবিক ছিল? একেবারে একরকম লাগছে না? হ্যাঁ মা, সে তো আগেও লাগতো, মনে নেই? আমরা প্রথমে ধরতেই পারিনি একদম। হ্যাঁ, সেই
তার মধ্যে আমরা এক্ষুনি শ্যামাকে নিয়ে কথা বলছিলাম না, ও কেমন আছে না আছে। ও তোমাকে মা বলে এসে ডাকলো, আমরা ওই জন্যই গুলিয়ে ফেলেছি। তোমাকে একদম শ্যামার মতো লাগছে, একটু আলাদা লাগছে না। দেখি এদিকে দেখি। আমি জানি তোমরা তোমরা শ্যামাকে খুব ভালোবাসো, তাই আমি যতদিন শ্যামার সাজে সেজে থাকবো তোমরা আমাকেও খুব ভালোবাসবে। হে মা, শোনো মেয়ের কথা, এ তো অভিমানের কথা হলো, তাই না? আমরা মামকেও খুব ভালোবাসি। রাখতে হবে। শ্যামা আর কখনো নর্মাল হবে না নিখিল বাবু। শ্যামাকে ছাড়া থাকার অভ্যেস আমি আপনাদের করিয়ে দেব। ধীরে ধীরে আপনাদের সবার মন থেকে শ্যামার কথা ভুলিয়ে দেব আমি। পুজোর মধ্যে আমি যখন আনন্দ করব, সিঁদুর খেলবো, শ্যামা তখন কিডন্যাপ হবে। তারপর শ্যামার লেখা চিঠি দুটো তুমি পাবে নিখিল, যেখানে শ্যামা তোমাদের সন্তানের কথা লিখেছে। আর ওটা পাওয়ার পর শ্যামার বিরুদ্ধে তোমার মনকে বিষিয়ে দেওয়ার দায়িত্ব আমার। খাবারের সঙ্গে ওটা খেয়ে নিয়েছি। কি যে বলেন না, কাটা চামচ ফেরত দেবো না। আপনাকে বাজে কথা বলতে কে বলেছে? যেটা জানতে চাইছি সেটার উত্তর দিন। কাটা চামচ নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন। আপনার কি মনে হয় আমি কি ছিচকে চোর? আপনাকে বললাম না আমি কে? আমি বসন্ত চৌধুরীর মেজো ছেলে অশোক চৌধুরী। একটা কাঁটা চামচ চুরি করে আমি কি করবো বলুন তো? আর হ্যাঁ, খুঁজুন, যদি না পান আমি কিন্তু মানহানির মামলা করব। এই যে নার্স, এদিকে আসুন। তখন কিন্তু হসপিটালকে ঠেলা সামলাতে হবে। ফালতু কথা বন্ধ করুন। বাই। অশোক চৌধুরীকে জেরা করতে এসছে। অশোক, বলছিলাম আজ কিন্তু আমাকে শ্যামা বলে ডাকতে হবে। মানে আপনি যদি বাই চান্স আমাকে মাম বলে ডেকে ফেলেন তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ রে নিখিল, বাড়ির মধ্যেই ভুল করছিস, ওখানে গিয়ে টেনশনে তো আরো ভুল করবি। বুঝে শুনে কথা বলিস। আরো একটা কথা, আমি কিন্তু আজ আপনাকে আপনি না তুমি আর ছোট কর্তা বলে ডাকবো, কারণ শ্যামা তো আপনাকে তাই বলেই ডাকতো। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। আসি মা, বড় বৌদি আসি, চলো। মা আসি। মা আসি। রক্ষা করো ঠাকুর, আমাদের পরিবারের স্বার্থের জন্য ওই মেয়েটার উপর এত বড় দায়িত্ব চাপিয়ে দেওয়া বোধহয় ঠিক হয়নি, কিন্তু এছাড়া তো উপায়ও ছিল না। তুমি ওকে রক্ষা করো, ওর যেন কোনো বিপদ না হয় দেখো। আমার পরিবারটাকে রক্ষা করো ঠাকুর। অনেকবার আপনার থেকে হেল্প চেয়েছি, কিন্তু কিন্তু আপনাকে আর কোনো বিপদে আমি ফেলতে চাইছি না। পুলিশকেও কল করেছিলাম জানার জন্য যে ওই কিডন্যাপিং এর গাড়িটার কোনো ট্রেস পেয়েছে কিনা, কিন্তু ওরাও কিছু বলতে পারছে না। যাক, এই দিক দিয়ে বাঁচো। বেচারা আমার জন্য ভয় পাচ্ছেন, এদিকে জানেও না যে আমাকেই ওনার আসল ভয় পাওয়া উচিত। আমার কাছ থেকেই ওর শ্যামাকে বাঁচানো দরকার। তাই হয় না, আমি যা করেছি আমার সব জ্ঞানে করেছি। তুমি তাই নাও, এসব কথা একদম বলবে না প্লিজ। তুমি বলো তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। আচ্ছা দিশা, তোমাকে আমি যেটা বলেছিলাম মনে আছে তো? দিশা,
তুমি সবার সঙ্গে কিন্তু ভালো ব্যবহার করবে, ভালোভাবে থাকবে। হ্যাঁ, তোমার শাস্তির মেয়াদটা কমাতে হবে যে করেই হোক। তোমার শাস্তির মেয়াদ কমলে বাচ্চাটারই ভালো। আমাদের বাচ্চার তোমাকে কিন্তু প্রয়োজন। প্লিজ। জানি অশোক, ওর কথা ভেবে ভেবে তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি না ঘুমাতে পারছি, না কিছু করতে পারছি। দু চোখের পাতা এক করতে গেলেই যেন মনে হয় কান্না শুনতে পাচ্ছি। ওই বোধহয় মুন্নি কেঁদে উঠলো, ওই বোধহয় ওর কোনো কষ্ট হলো। আর এখন শ্যামা যেহেতু ফিরে এসেছে, আমার ভয়টা আরো বেড়ে গেছে অশোক। ওরা সবাই মিলে মুন্নিকে থাকতে দেবে তো বাড়িতে? মানে ওকে কোনো হোমে বা অনাথ আশ্রমে পাঠিয়ে দেবে না তো অশোক? অশোক, ওরা অলরেডি এতদিনে মুন্নিকে পাঠিয়ে দেয়নি তো কোথাও? ওরা তো আমাদের কিছু জানানোর প্রয়োজন মনে করবে না অশোক? কি হবে অশোক যদি এরকম হয়? কি হবে? এরকম কিছু হবে না, এরকম কিছু হবে না। এরকম যদি ওরা করার চেষ্টা করে বা এর ব্যাপারে ভেবেও থাকে, আমি শেষ করে দেবো। এর বদলা আমি নেবই দিশা, এর বদলা আমি নেবই। ওম বিষ্ণু তদ বিষ্ণু পরম পদ সদা পশ্যন্তি সূরায় দেবী চক্রতম ওম অপবিত্র পবিত্র বা সদা বস্তঙ্গত বিবা যশ্বরের কুণ্ডলী চক্ষম সর্বন্ত। আসুন। আসুন নিখিল বাবু, আসুন কৃষ্ণকলি। থ্যাংক গড, কালকে যেভাবে আপনার শরীর খারাপ হয়ে গেছিল আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আপনি এখন ভালো আছেন তো? আমরা এখান থেকে বেরিয়ে ওকে নাকি মানুষ করবো? কি মানুষ করবো? আমরা যখন এখান থেকে বেরোবো আমাদের হাতে কি থাকবে? কিচ্ছু নেই। যখন ওর কাছে গিয়ে পৌঁছাবো হাত খালি, কিভাবে মানুষ করবে? একটা কথা মনে রেখো, আসামিদের একটা চাকরি পর্যন্ত কেউ দেয় না। হ্যাঁ, ওর ভবিষ্যৎ তুমি কি করবে? কি খাওয়াবে? কিচ্ছু নেই আমাদের হাতে। একটা কথা মনে রেখো, ওকে যদি ভালো করে মানুষ করতে হয় একমাত্র চৌধুরী বাড়ি আমাদের ভরসা। নিখিল বাবু, ইটস ফেট। সাদা বাংলায় যাকে বলে ভাগ্য। আপনি ভাবতে পারছেন ওই ফুটেজ যদি আমার কাছে থাকতো, আমার এই ডকুমেন্টারি ফিল্মটা আমার জন্য কতটা ইন্টারেস্টিং হতে পারত। ওই পুরো ফুটেজটা না আমাদের প্রত্যেকেরই প্রয়োজন। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় মা বোধহয় চাননি, আর তাই হয়তো আমাদের কপালে ছিল না। আমি আমার শাস্তি নিয়ে ভাবছি না দিশা। সে আমাকে না মেরেই তো শাস্তি ভোগ করছি। এবার না হয় সত্যি সত্যি সে আমাকে মেরে আরো কিছু বছর বেশি শাস্তি ভোগ করব। কিন্তু শ্যামা, এইবার তোমাকে মরতে হবেই। ইটস মাই চ্যালেঞ্জ।
দুর্গাপুজোর মণ্ডপেই তোমাকে আমি মারবো। আচ্ছা রনি, ওকে তো এখন ছাড়তে হবে। পুজোর ওখানে সবাই অপেক্ষা করছে ওর জন্য। নিশ্চয়ই, প্লিজ নিয়ে যান ওনাকে। আমি একটু আসছি। চলো শ্যামা। মাম, তুমি কোনো টেনশন করো না। নিখিল আছে, আমি আছি, সেরকম হলে ঠিক সামলে নেব। বলছি বাবাকে তো কোথাও দেখছি না, উনি কোথায় আছেন? জামাই দাদা তো রান্নাবান্নার ওখানে রয়েছেন। জানো তো আজকে এখানে প্রচুর লোকের খাবারের ব্যবস্থা করা হয়েছে। অরুণও ওখানেই রয়েছে। তাড়াতাড়ি চলো। শুধু জানি এটা নিখিল বাবুকে তাড়াতাড়ি জানানো প্রয়োজন। ভদ্রলোককে তো দেখেই বোঝা যায় স্ত্রীকে কতটা ভালোবাসেন। উনি জানলে নিশ্চয়ই এটা নিয়ে স্যারের সঙ্গে কথা বলতেন। ভাগ্যিস আমি লুকিয়ে প্রেগনেন্সিটা টেস্ট করিয়েছিলাম, কনফার্ম তো হতে পারলাম। এবার নিখিল বাবুকে প্রমাণ সমেত জানাতে পারি ওনার স্ত্রীর রিপোর্টে এই গুরুত্বপূর্ণ তথ্যটা চেপে যাওয়া হচ্ছে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাদিকে। আপনি নিখিল চৌধুরীকে ফোন করছিলেন কেন? আপনাকে তো বলা হয়েছিল টাকা দেয়া হবে, তাও কেন ওনাকে ফোন করছিলেন? হঠাৎ করে কি আপনার বিবেক জেগে উঠলো? স্যার, আপনি এই কাজটা করতে পারেন না স্যার। আমাদের কাজ রোগীদেরকে সুস্থ করে তোলা। আপনি একটা প্রেগনেন্ট মহিলাকে রং ট্রিটমেন্ট করছেন স্যার। আপনি এই কাজটা করতে পারেন না। আমি জানি আপনি কারোর কথাতে এই কাজটা করছেন। প্লিজ স্যার আমাকে বলুন, আপনি কার কথাতে এই কাজটা করছেন স্যার? স্যার আপনি এই কাজটা করবেন না স্যার। কে বলেছে সেটা জানা কি খুব জরুরি আপনার? তাহলে কি নিখিল বাবুকে জানাতে সুবিধা হবে আপনার? সেটাই তো বাবা, আমি হঠাৎ করে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। আমি তো শ্যামামার পাশে বসেছিলাম। আমি তো সবার প্রথমে দেখলাম বলো, আমি তো দেখলাম বলো। না দেখলে আজকে শ্যামা মায়ের কত ক্ষতি না হয়ে যেত গো। কিন্তু আজ হঠাৎ করে মনে হলো যাই আমি প্যান্ডেলে গিয়ে বসি, আমার শ্যামা মায়ের সাথে আমি দুটো কথা বলি। শ্যামা মায়ের সাথে দেখা হোক, সবার সাথে দেখা হোক, তাহলে হয়তো মনটা ভালো লাগবে। ভাগ্যিস এলুম, না হলে আজকে কি সর্বনাশটাই হয়েছে তো বলো তো। এমন একটা সুন্দর মানুষ তার এত বড় ক্ষতি করেনি। আমার মনে হয় এবার পুজোটা শুরু করা উচিত। আগুন কি করে লাগলো, কে করলো, এইসব ইনভেস্টিগেট করে এখন কোনো লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে পুজোটা শুরু হোক। এই যে ঠাকুর মশাই, আপনারাও জানো না। শ্যামা, বাড়ি যাও, শাড়ি চেঞ্জ করে নাও। হ্যাঁ মা, যাও, একটু ঠান্ডা হয়ে নাও, তারপর যখন ইচ্ছে তখন এসো। কিন্তু বাবা আমি একা একা কি করে যাবো? তাই শ্যামা, আমি যাচ্ছি তোমার সাথে, চল। নিখিল আমার সঙ্গে আয়। অলোক তুমি এসো তো। নেই, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আর আমার ভীষণ খারাপ লাগছে না, আমাদের জন্য মা আবার বিপদে পড়লেন, আর আমি এটা আর চাই না। তাই আমি এখন বাবার সাথে কথা বলতে যাচ্ছি। আরে নিখিল, এখন জামাইদা থেকে এসব কথা বলতেই চেয়েও না। বেচারা এমনিতে ভীষণ টেনশনে রয়েছেন। দেখো, এক কাজ করো, তুমি বাড়ি চলে যাও। বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবো, মামের সাথে কথা বলো, জানতে চাও ও কি চাইছে। দেখো, মামকে কিন্তু আমরা জোর করিনি, ও আমাদের নিজে থেকে হেল্প করতে চেয়েছে। ওর সাথে কথা বলে জানো যে ও কি চায়। ও যদি না চায় তাহলে কিছু বলার নেই, তাহলে আমরা জোরও করবো না। মামের সাথে আলোচনা না করে জামাই দাদাকে কিছু বলতে চেয়েও না, উনি এমনিতে খুব টেনশনে রয়েছেন। ঠিক আছে, আমি মামের সাথে কথা বলে জানাচ্ছি কি করা যায়। শান্ত হয়ে শুন, আপনার সন্তান পৃথিবীতে আসতে চলেছে, অনেক খুশি নিয়ে আসবে। আপনি একটু নিশ্চিন্তে শুনুন। শুনুন, আপনার ইঞ্জেকশন কি করছেন? আপনার শরীর খারাপ, এটা আপনার শরীরের জন্য দরকার। আমি দেবো না, আমি ইঞ্জেকশন দেবো না, আমি দেবো না ইঞ্জেকশন। ধরুন শক্ত করে। ডক্টর, আপনি বুঝতে পারছেন, আমাকে প্যান্ডেলে যেতে হবে। স্পন্সর অনেক টাকা দিয়েছে আমার নাম করে, অনেক। না, আমি বলছি তো দেবো না ইঞ্জেকশন, আমাকে প্যান্ডেলে যেতে হবে।
মাস্কটা পরিয়ে দিন। গায়ে চাদরটা ঠিক করুন। ঠিক আছে, আপনি একদম টেনশন করবেন না, আমি করে দেবো। আর আপনি এই কাল পরশুর মধ্যে টিকিটটা পাঠিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মা, কিসের টিকিট গো? কে ফোন করেছিলেন? বদ্দি ভাই, ওই যে আমি তো দশমের দিন চলে যাব, তাই ওই ফ্লাইটের টিকিট। শোনো না, চলো আমরা বাড়ি যাই, এসো। হ্যাঁ নিখিল, তোমার কথাটাও ফেলতে পারছি না। মিশমশাই, আমি বলছি আপনি একটা কাজ করুন, আপনি পুলিশকে কল করুন, ওদেরকে ফোন করে জানান যে আজকের অ্যাক্সিডেন্টে কি কি হয়েছে, আর ওরা যেন মেজদা ভাইয়ের উপরে নজর রাখে, ও যেন কোনোভাবে হসপিটাল থেকে পালাতে না পারে। কারণ মেজদা ভাই হসপিটাল থেকে পালালে সে আবার ক্ষতি করার চেষ্টা করবে। বারবার মনে হচ্ছে যে মেজদা ভাই করেছে, কারণ মেজদা ভাই ছাড়া এই কাজটা আর কে করবে? ঠিক আছে নিখিল, তুমি টেনশন করো না, আমি পুলিশের সাথে কথা বলছি। আর তুমি এক কাজ করো, ডক্টর চৌধুরীকে একবার ফোন করো, ফোন করে জিজ্ঞেস করো যে শ্যামা কেমন আছে, আর নার্স কেন ফোন করেছে। ঠিক আছে মিশমশাই, আমি আসছি। কেমন? এখানেই আছেন, উনি ঘুম থেকে উঠে আপনাকে দেখতে পাবেন। ঠিক আছে, শুনুন, আপনি আপনার কাজ ছেড়ে চলে আসুন। আচ্ছা, আপনি নার্সকে জিজ্ঞেস করবেন তো যে উনি আমাকে কেন ফোন করেছিলেন। ঠিক আছে, জিজ্ঞেস করব, আপনাকে জানাবো। আপনি ওনাকে একবার জিজ্ঞেস করবেন যে উনি আমার নাম্বার কোথা থেকে পেলেন, আর ওনার হঠাৎ আমাকে ফোন করার কি দরকার পড়লো। কিছু হলে তো আপনি আমাকে জানিয়ে দিতে পারতেন, তাই না? উনি কেন করলেন? হ্যাঁ হ্যাঁ, সেটাই আমাকে জানতে হবে। ঠিক আছে ডক্টর, কিন্তু একটা কথা প্লিজ মাথায় রাখবেন, আমার স্ত্রীর কিন্তু লাইফ থ্রেট আছে। আমি ওখানে সিকিউরিটি গার্ড, পুলিশ সবকিছু। ঝগড়াঝাটি হয়ে যাবে। আমার কথা শোনো, ও যখন বারণ করেছে ওর কথা শোনো, এসে ঠিক হয়ে যাবে, সমস্ত বুঝিয়ে বলবে তোমাকে কেন বারণ করেছে। আর আমি তোমার বাবাকেও তো বলে এসেছি, পুজো তো প্রায় শেষ হয়ে এলো, আমাকে আর ওখানে দরকার নেই, আমরা বাড়িতেই থাকি, বিকেলবেলা আবার যাবো। আর প্রসাদও তো পাঠিয়ে দেবে বলেছে। তুমি সেখানে থাকো। বড় বৌমা, বলছি যে আমরা একটু বিশ্রাম নিই। কোথাও যেও না। না না, কোথাও যাবো না, যাওয়ার গিয়ে বিশ্রাম যাচ্ছে। কোথাও যেও না। না না না। নিখিল হঠাৎ এরকম নার্সিংহোমে চলে গেল কেন? তাহলে কি ওর কোনো বিষয়ে খটকা তৈরি হয়েছে? নার্স কেন ফোন করতে পারে ও সেটা জানতে যায়নি তো? হয়তো নিখিল যখন দেখা করতে গেল তখনই শ্যামার জ্ঞান ফিরে গেল। তাহলে কিন্তু শ্যামা ওকে সবটা বলে দেবে যে আপনি জানার পরেও শ্যামা প্রেগনেন্ট এটা বলেনি। তখন কিন্তু মুশকিল হয়ে যাবে, আপনাকে কিন্তু নিখিল চেপে ধরবে, পুরো প্ল্যানটা উল্টে যাবে। প্লিজ একটু সাবধানে। আপনি একদম চিন্তা করবেন না। আরে নিখিল বাবু এলেও শ্যামা তার সাথে কথা বলতে পারবে না, ওনাকে কিছু জানাতেও পারবে না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি কৃষ্ণগলির কেবিনে, নিখিল বাবুকে আসতে দিন না, আমি পুরো ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। যা করবেন যা বলবেন খুব সাবধানে। একটা কথা মাথায় রাখবেন, নিখিল কিন্তু খুব বুদ্ধিমান। আপনি তো অজ্ঞান হয়েছিলেন, ওষুধ দেওয়া হয়েছিল আপনাকে, এভাবে উঠে পড়লেন কিভাবে? যাতে আমি কারোর সাথে কথা না বলতে পারি, আমাকে আমার স্বামীর থেকে দূরে করবেন বলেই আপনারা এইসব করেছেন তো? বলুন ডাক্তার। কি বলছেন? কি আমরা কারা?
কি বলছেন কি আপনি? আমি তো বুঝে গেলাম, আপনি বুঝতে পারছেন না। কিছু বলে আপনি অসুস্থ, আপনি শুয়ে পড়ুন, আমি আপনাকে খবরদার বলে দিলাম, খবরদার বলে দিলাম, আর এক পাও এগোবেন না। আমি আমি সব বুঝে গেছি। আপনারা খারাপ, আপনারা সবাই খারাপ, সবাই খুব খারাপ। আমি শুনেছি, নিজে কানে শুনেছি আমি। হওয়ার হয়েছি। কৃষ্ণকলির জ্ঞান ফেরার পর আবার একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে ওকে অজ্ঞান করে দিয়েছি। সব সময় ওনার উপর নজর রাখছি। নিখিল বাবু এলেও এখন কৃষ্ণকলির সাথে কথা বলতে পারবেন না। আপনি চিন্তা করবেন না, আপনি যেটা চাইছি সেটাই হবে। কৃষ্ণকলি নিখিলের সাথে কথা বলতে পারবে না, ওকে কিছু জানাতেও পারবে না। আচ্ছা, আমি এখন কৃষ্ণকলির কেবিনে যাচ্ছি, নিখিল বাবুকে আসতে দিন না, আমি ব্যাপারটা হ্যান্ডেল করে নেব। আর আমার কৃষ্ণ হয়তো এটাই চায়, তাই অত কড়া ডোজের ঘুমের ইঞ্জেকশন দেওয়ার পরেও আমার ঘুম আসেনি। হ্যাঁ, আমি একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম, কিন্তু আমার মনের মধ্যে যে ঝড় চলছিল, সেই ঝড় বন্ধ করার মতো সাধ্য আপনার সেই ইঞ্জেকশনে ছিল না ডাক্তার। আমি বুঝতে পারছিলাম আমার চারিপাশে এমন কিছু ঘটছে যেটা ঠিক না, একেবারেই ঠিক না। আর আমার কৃষ্ণ এবারেও আমাকে ইঙ্গিত দিয়েছে, সে জিতে যাবে। তাহলে ভুল, আপনারা ভুল। আপনারা আপনাদের এই অন্যায় উদ্দেশ্য কোনোদিনও সফল করতে পারবেন না, কোনোদিনও না। সবাই সবটা জানবে, আমি জানাবো, আমি সবাইকে সবটা জানাবো। আমার স্বামী নিখিল চৌধুরীকে জানাবো যে মামের প্ল্যানে আপনি আর মাম মিলে আমাকে কিভাবে অসুস্থ করে রেখেছে। আপনাকে তখন জবাব দিতে হবে, কেন আপনি আমার সঙ্গে এটা করেছেন। কেউ ছাড়বে না, আমি ছোট কর্তা, কেউ ছাড়বে না আপনাকে, তখন আপনাকে জবাব দিতেই হবে। আমি কিছু জানি না। একদম মিথ্যে বলবেন না, আপনি সব জানেন। আপনি মামের হয়ে কাজ করেছিলেন, আপনি কিছু জানেন না। বিশ্বাস করি না, আপনাদের কাউকে বিশ্বাস করি না। আপনারা সবাই খারাপ, সবাই খুব খারাপ, খুব খারাপ। আপনারা খুব খারাপ, আপনারা সবাই খুব খারাপ। আমি ওই মেয়েটাকে কি করে এতটা ভালোবেসেছিলাম। আমি কি করে ভেবেছিলাম যে আমি ওর জন্য আমার ছোট কর্তাকে, আমার সংসার সবকিছু ছেড়ে চলে যাব। কি করে ঠাকুর, আমি কি করে ভেবেছিলাম এটা করেছে, যার জন্য ছোট কর্তাই দুদিন আমার সাথে কথা বলছেন, আমার উপর রাগ করে আছে। ওই যে কি একটা বলছিল না ছোট কর্তা, আমি যেন কার সাথে রাত্রিবেলা ফোনে কথা বলছিলাম। হ্যাঁ, সেটা হয়তো আমি ছোট কর্তাকে বলেছে। না, এটা তো আমাকে জানতে হবে ছোট কর্তার কাছে যে কে ওকে এই কথাটা বলেছে। জানতে হবে, এক্ষুনি জানতে হবে। না, আপনি কোথাও যেতে পারবেন না। যেতে পারবেন না মানে? আমি আমার স্বামীর সঙ্গে কথা বলতে যাবো। আপনাকে কিচ্ছু করতে দেওয়া হবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না। করতে দেওয়া হবে না মানে কি? ডাক্তার, আপনারা কিন্তু একদম ঠিক করছেন না। তার আগে আপনি আমাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দেখান কৃষ্ণকলি। আপনারা কেউ আমার কিচ্ছু করতে পারবেন, কিচ্ছু না। আমাকে শেষ করার চেষ্টা করা মানে আপনারা নিজেরা শেষ হয়ে যাওয়া। কতক্ষণ আটকে রাখবেন আমাকে? রাখুন না আটকে। আমার স্বামী নিখিল চৌধুরী আমাকে ঠিক ছাড়াতে আসবে। আমি জানি আমার ছোট কর্তা ঠিক আসবে আমার কাছে, আসবেই। সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে। ওকে, আসলাম ডক্টর। বলছিলাম দেখবেন এখানে যেন টাইট সিকিউরিটি থাকে, এক চুলো যেন এদিক থেকে ওদিক না হয়। আর আমাকে ডিটেলসে জানাতে থাকবেন। ওকে, ঠিক আছে স্যার।
চলে গেছে, চলে গেছে। মা, দেখো না, মামকে কোথাও খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, পাচ্ছ না মানে কি? হ্যাঁ, আমি ওর ঘরে গেছিলাম জানতে যে ও এখন কিছু খাবে নাকি, মুন্নির জন্য দুধ লাগবে নাকি। ঘরে তো নেই, এখানেও কোথাও নেই। কি সব বলেছে কাণ্ড, সে আবার কি কথা? হ্যাঁ মা, আমার কি মনে হয় জানো তো, ও বোধহয় মণ্ডপে চলে গেছে। হ্যাঁ, কাউকে না বলে কই এতবার বারণ করা সত্ত্বেও মণ্ডপে চলে গেল? কিরকম মেয়ে দেখেছ? ছেলেটা আমার দুশ্চিন্তায় এমনিতেই মাথা ঠিক রাখতে পারছে না, তার মধ্যে এবার একটা অশান্তি হবে। বড় বৌমা, এক্ষুনি নিখিল ফিরবে, এসে যদি দেখে বাড়িতে কিছু হয়ে যায় তখন কি হবে? আচ্ছা তুমি বলো, এখন ওনাকে আমি কোথায় গিয়ে খুঁজবো? কি হচ্ছে নিখিল বাবু? কে কোথায় চলে গেছে? এই তো তুমি কোথায় গেছিলে? এই মেয়ে, হ্যাঁ, তোকে কতবার বারণ করেছি, কতবার বারণ করেছি তোমাকে যে নিখিল বারণ করেছে বাড়ির বাইরে যেতে। মা, আমি বাড়ির বাইরে কোথায় গেলাম? আমি তো বাগানে ছিলাম, আসলে ঢাকের আওয়াজ পাচ্ছিলাম তো ঘরে থাকতে ইচ্ছা করছিল না, ভাবলাম বাগানে ওই দোলনায় বসে বসে ঢাক শুনি, তো সেটাই করছিলাম। কেন, কিছু হয়েছে? কোনো প্রবলেম হয়েছে? তুমি শ্যামার বেশে রয়েছে, এরপর যদি তোমার উপর কোনো বিপদ হয়, বারবার বারণ করা হচ্ছে তো, তখন তো আমাদেরই দায় হবে না, আমাদের গোটা পরিবারের উপর দায় নেমে আসবে তোমার কোনো ক্ষতি হয়ে গেলে। সরি মা, আর এরকম করব না। মা, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, এখন আপনি বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, অ্যান্ড প্লিজ যতক্ষণ না আমি বলছি মণ্ডপে যাবেন না। কথা মাথায় ঢুকে নাও, এবারে কিন্তু কোনোভাবে আমাদের প্ল্যানিং এ ফেল করলে চলবে না। না না, করব না আম্রপালি, তুমি কেন টেনশন করছো? তুমি শুধু বলো। ডক্টর চৌধুরী যেহেতু আমাদের গ্রিপেই আছে, তাই তোমাদের নার্সিং হোমে ঢুকতে কোনো প্রবলেম হবে না। আর শ্যামাকে আমরা অলরেডি ঘুমের ইঞ্জেকশন দিয়ে হাত মুখ বেঁধে স্টোর রুমে ফেলে রেখেছি, তাই শ্যামাকে তুলতেও কোনো অসুবিধা হবে না। শুধু একটা জায়গায় তোমাকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা হলো যেখানে নিখিল শ্যামার জন্য পার্সোনাল সিকিউরিটি রেখেছে, বা বাইরে যে পুলিশরা আছে, কোনোভাবে কিন্তু তাদের চোখে পড়লে চলবে না। শ্যামার কাছে পৌঁছবো কি করে? এসে গেছেন? এই খেয়ে নে খাবারটা। দাঁত বের করে হাসছিস? ভালোই আছিস বল? সারাদিন খাচ্ছিস, দাচ্ছিস, ঘুমোচ্ছিস, তা আবার সরকারের টাকায়। যত সব গুন্ডা বদমাইশ, মার্ডার করবে, লোক ঠকাবে, তাদেরকে আবার খাইয়ে দাইয়ে বাঁচিয়ে রাখতে হবে। যা খেয়ে নে তাড়াতাড়ি। কি যে বলেন, কখন আপনি আসবেন আমি অপেক্ষা করে বসে আছি। আপনি আসলে তো আমার খাবার জুটবে, কখন 2টো বাজবে, কখন থেকে অপেক্ষা করছি। 2টো বাজলে যে কি ভালো লাগে। আরে দিদি, সন্ধ্যাবেলা শুধু হইচই আছে নাকি? যা একখানা সারপ্রাইজ আছে না, সবাই চমকে যাবে একেবারে। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? কি বলছো কি নিখিল? তোমার কি হয়েছে বলো তো? কি সারপ্রাইজ তুমি নিজেই ভুলে গেলে? আই এম সরি মেসোমশাই, আমার একদম মনে নেই। মেসোমশাই, ওনার আর কি দোষ? যা যাচ্ছে ওনার উপর দিয়ে, একদিকে শ্যামা হাসপাতালে ভর্তি, অন্যদিকে আবার
মেজদা ভাই নাকি কোন কয়েদির সঙ্গে মারামারি করে সংশোধনাগারে হাসপাতালে ভর্তি। অ্যাসাইলামে অ্যাডমিট করতে হবে। আর মেজো? হ্যাঁ রে, সেও বুঝি এরকম কিছু করছে? না মা, মেজো বৌদি একদম ঠিকঠাক আছে, কোনো প্রবলেম ক্রিয়েট করেনি। আমি কিছুক্ষণ আগে পুলিশকে কল করেছিলাম। কিন্তু মেজদা ভাইকে কি আর বিশ্বাস করা যায়? যেভাবে মরিয়া হয়ে সে আমার একের পর এক ক্ষতি করার চেষ্টা করেছে। হি ইজ এ ক্রিমিনাল মাইন্ড, মাস্টার প্ল্যান করেছিল সবার ক্ষতি করার। আর আমার কি মনে হয় জানো তো মা, এই যে মারপিট করে হসপিটালে অ্যাডমিট হয়ে আছে, এর পেছনেও কোনো বদ উদ্দেশ্য আছে। আর যদি কোনো গাফিলতি আমি দেখতে পাই তাহলে কিন্তু তখনই আমি বার করে দেবো, বুঝতে পেরেছ? আর এটা সরকারি চাকরি, একবার যদি সার্ভিস রেকর্ডে লাল দাগ পড়েছে না, তাহলে আর কোথাও চাকরি পাবে না, বুঝতে পেরেছ? যেটা বললাম যেন মাথায় থাকে। সিস্টার, আপনি বুঝতে পেরেছেন? ঠিক আছে, চল। আপনি চেষ্টা করলেও শ্যামার মতো গান গাইতে পারবেন না, অসম্ভব এটা। আর মেশমশাই আপনি তো শ্যামার গুরু, আপনি কিভাবে আলাদা করলেন? মানে আপনি জানেন না যে শ্যামার গলা আর মামের গলার মধ্যে কতটা পার্থক্য? প্লিজ, আপনাদের এটা আমার সাথে আগে ডিসকাস করা উচিত ছিল। মানে এই আইডিয়াটা আমি কোনোভাবে সাপোর্ট করতে পারবো না। দাঁড়া নিখিল বাবু, আমার কথা না শুনে আমি কিছুতেই আপনাকে যেতে দেব না। প্লিজ মম, ডোন্ট মাইন্ড। আপনি ভালো গায়িকা, কিন্তু আপনি শ্যামার মতো কোনোদিনও গান গাইতে পারবেন না। আর তাছাড়া আপনি রক গান গান, শ্যামা কীর্তন গায়। শ্যামার মতো ভাব সুর আপনার গলায় আসবে? হ্যাঁ, আমি মানছি মাম যে এর আগেও আপনি শ্যামার গান তুলেছেন, আমি আপনাকে তুলতে বলেছিলাম, আর আপনি ভালোই তুলেছিলেন। কিন্তু তখন পারপাসটা আলাদা ছিল, তখন আপনার সুর তাল লয় এগুলো ইম্পর্টেন্ট ছিল না। তখন আমাদের মেইন মোটিভ ছিল শ্যামার খুনিদের ধরা। কতদিন পর কি মিস করছিলাম সবকিছু। সরি দিশা, তোমাকে মুক্তি দিতে পারলাম না, তোমার কথাও শুনতে পারলাম না। সরি, আই এম রিয়েলি সরি। লক্ষ্মী ছেলে হয়ে থাকতে পারলাম না, বেরিয়ে পড়লাম। এবার যা হবে ভালোই হবে। এখান থেকে সোজা পাড়ার মণ্ডপে যাব, গিয়ে নিশ্চয়ই শ্যামাকে দেখতে পাবো। যে মুহূর্তে শ্যামাকে দেখতে পাবো, সেই মুহূর্তটাই হবে শ্যামার জীবনের শেষ মুহূর্ত। একবার আমার সাথে আলোচনা করতে পারতেন। বাবার সাথে কথা বলতে হবে, এই প্ল্যানটা কোনোভাবেই ফিজিবল না। জামাই দাদার কি বা বলবেন নিখিল? জানি না মেশমশাই, কিন্তু কিছু একটা তো করতে হবে, কারণ শ্যামার মতো ভালো গলা মামের না। সবাই ইজিলি বুঝে যাবে যে শ্যামা গান গাইছে না, আর আমি সবার সামনে অসম্মানিত হতে চাই না। দয়া করে সন্ধেবেলা মামকে স্টেজে তুলবেন না, তাহলে উনিও বিপদে পড়বেন আর আমরা সবাই বিপদে পড়ব। এটা সবাই মাথায় রেখো প্লিজ। কথাটা না তো, স্টেজে গাওয়ার আগে না হয় আমি তোমাদের সামনে একবার গান গিয়ে শোনাবো। তখনও যদি তোমাদের মনে হয় যে আমি শ্যামার মতো গাইতে পারছি না বা আমার গলার আওয়াজ শ্যামার মতো লাগছে না, তখন না আমি গাইবো না, ছেড়ে দেবো। মেশমশাই, আপনি তো এর আগেও আমাকে রিহার্সাল করেছেন, আপনি তো ভালো করে জানেন যে আমি গাইতে পারবো কিনা। আপনি বলুন না। আমার কি মনে হচ্ছে বলুন তো, একবার নিখিল বাবুকে গান গিয়ে শোনাতে হবে, তাহলে উনি বুঝতে পারবেন যে আমি সত্যি শ্যামার মতো গাইতে পারবো কিনা। যাও গিয়ে একবার কথা বলো, যদি রাজি করাতে পারো।
কখনোই চাইবো না যে আমার জন্য এই পরিবারের কেউ কখনো অসুবিধার মধ্যে পড়ুক। দেখুন, শ্যামা আমাদের মধ্যে আছে, আমাদের উদ্দেশ্য তো এটাই সবাইকে বোঝানো, আর সেই জন্যই এই অনুষ্ঠানটা করা। তো শ্যামা যেমন রাধারানীর হয়ে গান গাইতো, সেভাবেও তো আমরা লোকজনকে শোনাতে পারি শ্যামার গান। হ্যাঁ, এটা তো হতেই পারে, এটাও কিন্তু আমাদের কাছে একটা অপশন। আপনি ঠিক কি বলতে চাইছেন মা? মানে আমি বলতে চাইছি, ধরুন যখন রাধারানী গায়িকা ছিল তখন কি রাধারানী গাইতো? লাইভ প্রোগ্রামে হয়েই থাকে, পেছন দিক থেকে ট্র্যাক চালিয়ে দেয় আর সিঙ্গাররা শুধু লিপসিং করে। মা, আপনি তো নিজে একজন সিঙ্গার, আপনি অন্য কারোর গানে লিপ দেবেন? দেখুন, আপনার যখন এটাই মনে হয়েছে যে আমি শ্যামার মতো গান গাইতে পারবো না, তখন তো আমাদের কাছে এটাই বেস্ট অপশন, তাই না? দেখুন, শ্যামার গান পাওয়াটা কোনো সমস্যারই না। আপনার কাছে যদি অরিজিনাল ট্র্যাক নাও থাকে, তবু ইন্টারনেট থেকে আমরা অনেক গান পেয়ে যাব, সেখান থেকে না হয় 2-3টে গান বেছে নেব। আপনি বা মেসোমশাই কেউ একটা সাউন্ডের দায়িত্বে থাকবেন, পেছন থেকে ট্র্যাক চালিয়ে দেবেন, আমি শুধু লিপসিং করব। আমি এক কাজ করব, আমি বরং বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করে নেব। বুঝতে হবে আপনাকে, দেখুন এখন যেহেতু শ্যামা আসতে পারছে না, তো ওর জায়গাটা পূরণ করার জন্য আমাকে কিছুটা হলেও চেষ্টা করতে হবে। হ্যাঁ, আমি এটা জানি যে আমি শ্যামার জায়গা কখনোই পুরোপুরি পূরণ করতে পারবো না, কিন্তু খানিকটা হলেও তো পারবো। মানে সেইটুকু বিশ্বাস বা ভরসা আমার উপর করতেই পারেন আপনি। আর হ্যাঁ, আমি নিজেকে শ্যামার সঙ্গে তুলনা করছি, এটা কিন্তু প্লিজ ভাববেন না। দেখুন, আপনি এতগুলো দিন ধরে আমাকে দেখছেন, তাছাড়া একবার তো আপনি ভেবেও ছিলেন যে আমাকে দিয়ে শ্যামার গান গাওয়াবে। আমি জানি, ঠিক আগে যেমন বলতেন, আগে যেভাবে আমাকে সাহস জোগাতেন, সত্যি নিখিল বাবু, সত্যি সময়টা কিন্তু অনেকটা বদলে গেছে বলুন। একদিন আপনার কথাতেই আমি শ্যামার মতো করে গান তুলেছিলাম মেসোমশাইয়ের কাছ থেকে। তখন কিন্তু মেসোমশাই জানতো না যে আমি আসল শ্যামা না, তারপরেও কত প্রশংসা করেছিল। আর আজকে কি মনে হচ্ছে জানেন তো? মনে হচ্ছে আমি গান গাইতেই পারি না, আমি হয়তো কোনো গায়িকাই নয়। প্লিজ নিখিল বাবু, আর কিছু এক্সপ্লেন করতে হবে না। আপনি আমাকে কি বলতে চেয়েছেন সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। তাহলে শ্যামার গানের রেকর্ড চালিয়ে দেওয়া হবে আর আমি লিপ দেবো, এটাই ফাইনাল তো? টেনশন করবেন, আমি কাউকে বুঝতে দেব না যে আমি শ্যামার না। ঠিক আছে, আপনি যদি সত্যি শ্যামার গানগুলো ভালোভাবে রপ্ত করতে পারেন তাহলে এটাই হোক। থ্যাংক ইউ নিখিল বাবু, থ্যাংক ইউ সো মাচ। আমি এক কাজ করি, যদি মেসোমশাইয়ের সময় হয় ভালো, না হলে একা একাই প্র্যাকটিস শুরু করে দিই। আসছি। ওকে। এইভাবে ভয় পাচ্ছেন কেন? কিচ্ছু হবে না। আর দেখবেন আস্তে আস্তে আপনার সব ভয় কেটে যাবে, যখন দেখবেন সবকিছু স্মুথলি এগোচ্ছে। আর 2-1 দিনের মধ্যে শ্যামাও ফিরে আসবে, পুজোও মিটে যাবে, আর পুজোর পর আমিও চলে যাব। তখন দেখবেন আপনি যা চেয়েছেন তাই হয়েছে, আপনি আবার আপনার আগের জীবনটাই ফিরে পেয়েছেন। তাই বলছি, প্লিজ টেনশন করবেন না। আমি এখন যাচ্ছি, সন্ধ্যাবেলায় পুজো মণ্ডপে দেখা হবে। আসছি। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের।
মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের ভুল হয়ে গেছে আমার, বড্ড বড় ভুল হয়ে গেছে। কি বলতে চাও তুমি? যতক্ষণ আমি তোমার কথাগুলো জানতে পারছি আমার অস্থিরতাটা কমবে না শ্যামা। তাই আর বাড়িতে থাকলে চলবে না, আমাকে এক্ষুনি নার্সিং হোমে যেতে হবে। যতক্ষণ না শ্যামার জ্ঞান ফিরছে আমি ওখানে ওয়েট করবো। শ্যামার জ্ঞান তো ফিরেও ছিল, তখন যে বোকার মতো আমি কেন মণ্ডপে চলে গেলাম। আমি এক্ষুনি নার্সিং হোমে যাব। হঠাৎ আপনাকে এইভাবে দেখলাম তো, তাই প্লিজ ডোন্ট মাইন্ড। নিখিল বাবু, আসলে আমি বলছিলাম কি যে আজ... ও, আপনি তো কিছু বলতে এখানে এসেছিলেন না? হ্যাঁ, আপনার তো কিছুক্ষণ বাদে মণ্ডপে পারফরমেন্স আছে। বলছিলাম প্র্যাকটিস করেছেন ঠিকভাবে? কোনো অসুবিধা হচ্ছে না তো লিপসিং করতে? কোনো অসুবিধা হবে না, আপনাকে এসব নিয়ে একদম টেনশন করতে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করুন, মা আর বড় বৌদির সাথে মণ্ডপে চলে যাবেন। মানে আপনি যাবেন না মণ্ডপে? আই এম রিয়েলি সরি মাম, আমি এখন যেতে পারবো না। আপনার পারফরমেন্স ভীষণ ভালো হবে, ট্রাস্ট মি। আপনি মা আর বড় বৌদির সাথে চলে যান। অল দ্য বেস্ট। আমি ফ্রেশ হয়ে আসছি। সর্বনাশ, এখন তো রনির শ্যামাকে তুলতে যাওয়ার কথা নার্সিং হোমে। আমি ঠিক করেছিলাম গানের অনুষ্ঠানটা শেষ হবে আর তখন খবর আসবে যে শ্যামা নার্সিং হোম থেকে উধাও হয়ে গেছে। কিন্তু নিখিল যদি এখনই পৌঁছে যায় তাহলে তোমার পুরো চালটাই উল্টে যাবে। না না, যে করেই হোক আমাকে আটকাতেই হবে নিখিলকে, যে করেই হোক। আর আপনি তো বললেন যে শ্যামার মুখ হাত পা সব তো বাঁধাই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সুবিধাই হলো। আর ওর জ্ঞানও তো ফেরেনি বললেন। না, ওষুধের যা ডোজ দেয়া আছে তাতে করে আরো ঘন্টাখানেক আপনারা নিশ্চিন্ত। তাছাড়া আপনাদের কাছে আমি আরো 2টো ডোজ ওষুধ দিয়ে দেব, 6 ঘন্টা অন্তর আপনারা দিয়ে দেবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। বাহ, আপনি তো বসে জিনিয়াস, দারুণ কাজের আপনি। ব্যাস, এবার আমাদের এখান থেকে বেরোনোর একটা সুন্দর ব্যবস্থা করে দিন, তারপর আপনার মুক্তি। হ্যাঁ ভাই, মুক্তিই তো চাই। আপনারা যত তাড়াতাড়ি কৃষ্ণকলিকে এখান থেকে নিয়ে যাবেন ততই মঙ্গল। করতে পারবেন তো নাকি? হ্যাঁ, সেটা পারি, কিন্তু... আবার কিন্তু কিসের এত কিন্তু বলুন তো? আচ্ছা, আমি কে? আমি হলাম রনি সেন, ডিরেক্টর রনি সেন। এই যে কৃষ্ণকলিকে নিয়ে ডকুমেন্টারিটা করা হচ্ছে, আমি হলাম সেটার ডিরেক্টর। এবার কৃষ্ণকলি যদি হসপিটালাইজড হয় তো শুট তো আমরা করতেই পারি, তাতে অসুবিধা কি আছে? ডাক্তারবাবু, আপনি বোধহয় নিখিল আর পুলিশকে নিয়ে ভয় পাচ্ছেন, তাই তো? কিচ্ছু ভয় পাবার নেই, ওরা জিজ্ঞাসাবাদ করলে আমাদের সমস্ত উত্তর রেডি আছে। আমরা সবাই মিলে একটাই উত্তর দেব, ইটস ম্যানেজেবল। আর শ্যামার ছবি, তার ফুটেজও তো আমার এই ক্যামেরায় চাই, না হলে পুলিশকে কি দেখাবো? হ্যাঁ, ছবির ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, ক্যামেরা অফ করেছি। চলুন, এবার আপনারা কৃষ্ণকলিকে নিয়ে বেরিয়ে যাবেন। চলুন। আচ্ছা, আপনার গাড়ি তো পেছনে রাখা আছে না? হ্যাঁ, পেছনে গাড়ি রাখা আছে। আসুন। চল 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 চল। একবার শ্যামার সাথে কথা হয়ে যাক, তারপরে আমি মণ্ডপে চলে আসবো। শ্যামার সঙ্গে একবার কথা বলে ফেললে যে আমার সঙ্গে তুমি আর কখনোই ভালো করে কথা বলবে না নিখিল, আমার মুখও দেখতে চাইবে না, আর সেটা আমি সহ্য করতে পারবো না।
পাগল হয়ে যাব আমি 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 পারবো না তোমাকে ছেড়ে থাকতে। চেষ্টা করেছিলাম তো, কিন্তু পারিনি বলেই তো আমাকে এই স্টেপটা নিতে হচ্ছে। এতটা নিষ্ঠুর হতে হচ্ছে শ্যামার প্রতি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য নিখিল, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। দেখুন মাম, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো শ্যামার কাছে যাওয়া। তাই প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আপনার কাছে আজকে থাকতে পারবো না। আমাকে ছাড়াই আপনাকে আজ ম্যানেজ করতে হবে। সরি মাম, এটা আপনি কি করছেন? প্লিজ আমাকে যেতে দিন। না নিখিল বাবু, আজ আমি আপনাকে কোথাও যেতে দেব না। যাওয়ার আগে আপনার কাছ থেকে ছোট্ট একটা জিনিস চাইছি, আর সেটা দিতেও আপনি এত ভাবছেন, এত আপত্তি। দেখুন শ্যামা তো আর 2-1 দিনের মধ্যে বাড়ি ফিরে আসবে, আপনাকে যা বলার সব বলবে, আপনার কাছেই থাকবে আপনার শ্যামা। সত্যি ওই তো এই পরিবারের সব শূন্যস্থানও আবার পূরণ করে দেবে। আমি তো কোথাও নেই, দেখুন সত্যি আমি কোথাও ছিলাম না আর কোথাও নেই। তোমাদের এই প্রেম না আমার সহ্য হচ্ছে না নিখিল, জাস্ট সহ্য হচ্ছে না। চুপ করো প্লিজ, চুপ করো তুমি। আমি তোমাকে আজ কিছুতেই যেতে দেব না। অদ্ভুত স্বপ্ন, মানে খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? ঠিক খারাপ না মা, কিন্তু বড্ড রহস্যময়। আমি স্বপ্নে দেখলাম যে শ্যামা আমাকে কিছু বলতে চাইছে, আর যেই ও বলতে গেল ঝড় শুরু হয়ে গেল, আর আমার ঘুম ভেঙে গেল মা। আর তখন থেকে আমার কিছু ভাল লাগছে না। আমি তাই শ্যামার সাথে দেখা করতে যেতে চাই। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নিখিল বাবু আপনি যাবেন তো? আমরা সবাই শ্যামার সঙ্গে দেখা করতে যাব। এই যে তোমরা এখন আমার পাশে থাকবে, আমি সব পরীক্ষায় ঠিক পাশ করে যাব। নিখিল বাবু প্লিজ টেনশন করবেন না, আমি শ্যামার মুখ ঠিক রাখবো। আপনি তো সেটাই চান। হ্যাঁ আমিও সেটাই চাই। চলো মা, চলো মা। বিজলি চলো চলো, বর্দি ভাই এসো এসো, চলো চলো বৃন্দাবনে, চলো 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 চলো। এই নিয়ে যাওয়ার সময় কেউ দেখে টেকে নেওয়ার কোনো চান্স নেই তো? একদমই চান্স নেই, এমনি পেশেন্ট কম, তাছাড়া এই ওয়ার্ডে অন্য আর কোনো পেশেন্ট ছিল না। আর যেসব স্টাফরা ছিল তারা খুব বিশ্বস্ত, আর ওই শয়তান নার্সটার ব্যবস্থা আমি আগেই করে নিয়েছি। এদিক থেকে একদম সেফ। নিন এবার তাড়াতাড়ি আপনারা বেরিয়ে যান। গুড, বেশ তাহলে যাওয়া যাক, চল চল। কিন্তু বলছিলাম কি, তাহলে পুলিশ এলে কি আমি অ্যাক্টিং করে এটাই বলবো যে আপনারা শুটিং ফুটিং করে চলে গেলেন, তারপর আমিও চলে গেলাম, এদিকে কিডন্যাপাররা এসে কৃষ্ণকলিকে নিয়ে চলে গেল, কি এটাই ফাইনাল তো? ওকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছে। আরে চলো চলো আমরা গিয়ে বসি। কি ব্যাপার, নিখিলরা মামকে নিয়ে এলো না তো এখনো? মামের প্রোগ্রাম শেষ হলে আবার নাচের প্রোগ্রাম আছে, সময় মতো শুরু করতে না পারলে সবটাই দেরি হয়ে যাবে তো। আর কাউকে ফোন করতে হবে না জামাই দাদা, আমরা সবাই চলে এসেছি। এই যে শ্যামা এসে গেছে, শ্যামা এসে গেছে আমাদের মাঝে। এই তো কেমন আছো শ্যামা? চিনতে পারছো? আমি পারুল পিসি। এসেছেন যখন একটু নর্মাল থাকুন না প্লিজ। শ্যামার জন্য গর্বিত মুখটাই কিন্তু সবাই এক্সপেক্ট করে আপনার কাছ থেকে। এবার থেকে যে সারা জীবন আমার এই মুখটাই তোমাকে সহ্য করতে হবে নিখিল। জানি তুমি সেটা জানো না, বেচারা।
এতক্ষণে বোধহয় শ্যামাকে নিয়ে রনিরা চলেও গেছে। চলো তোমরা সব বসে পড়ো। বড় বৌমা বসো, বৃন্দাবন বিজলি বস। এই এর কথা কান দিস না কেউ, এখনই একে তুলে নিয়ে যেতে হবে। চল। আমি কাকে কথা দিয়েছি মনে আছে তো? আম্রপালিকে কথা দিয়েছি আমি। কেউ আমাকে ধরবে না। ধীরে ধর, তাড়াতাড়ি। কাউকে তুমি খুঁজছো নাকি? হ্যাঁ মেশামশাই, আমি রনিদের খুঁজছি। মানে শ্যামার প্রোগ্রাম শুরু হবে আর ওরা সেটা শুট করবে না। হ্যাঁ, আমি তো তখন থেকে এখানে আছি, অনেকক্ষণ ধরে ওদের দেখছি না, তাই আমি ভাবলাম ওদের কি কাজ শেষ হয়ে গেছে। মানে এতদিন পরে শ্যামা গান গাইবে, মানে সবাই তো তাই জানে। আর এত ভিড় হয়েছে, ওরা সেটা তুলবে না। মেশামশাই, আপনার কাছে রনির নাম্বার আছে না? হ্যাঁ আছে তো। প্লিজ একবার কানেক্ট করুন না। রিং হচ্ছে। দিন আমাকে দিন। আচ্ছা, ওখানে কি প্রোগ্রাম শুরু হয়ে গেছে? না, প্রোগ্রাম তো শুরু হয়নি। বলছিলাম আপনার টিম মেম্বাররা কোথায়? ওরাও কি আপনার সাথে হসপিটালে গেছে? আমার টিম মানে? হ্যাঁ, তাদের তো এখানে দেখছি না। ও, ওরা ওখানেই আছে, আশেপাশে কোথাও চা খেতে গেছে নিশ্চয়ই। আপনি টেনশন করবেন না, ওরা ঠিক চলে আসবে। আচ্ছা, আপনারা কেমন প্রফেশনাল? আপনারা শ্যামাকে নিয়ে একটা ডকুমেন্টারি শুট করছে, আর মেইন ইভেন্টটাই আপনারা শুট করলেন না। আপনারা জাস্ট বুঝলাম, ছাড়ুন, আপনাদের আর শুট করতে হবে না। বলবি যে তোরা জেনে গেছিলি যে শ্যামা কোন হসপিটালে ভর্তি আছে, মানে কোন নার্সিংহোমে ভর্তি আছে, তো সেটা জেনে কি কোনো শুট করতে গেছিলি? রাস্তায় চা খেতে গিয়ে একটু লেট হয়ে গেছে। আর যদি আমার কথা জিজ্ঞেস করে বলবি রনি তার মাসিকে হসপিটাল দেখতে গেছে, একটু পরে ফিরে আসবে। বোঝা গেছে? ওকে রনি, যাতে না হয়। ওকে রনি, ওকে ওকে রনি, চলো 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 ফাস্ট পাস, কাম অন কাম অন। আম্রপালিকে তো এখন ফোন করে কিছু জানানো যাবে না, নিশ্চয়ই স্টেজে উঠে পড়েছো, গান গাইতে শুরু করবে এখন। আমি নাচবো 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 রে, আমি নাচবো 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 রে, গিরিধারী সাথে নাচবো। আমি নাচবো 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 রে, গিরিধারী সাথে নাচবো। কোটি চন্দ্র ধরো মুখানে লুকায় তার, কোটি চন্দ্র ধরো মুখানে লুকায় তার, শ্যামল অনুরাগে আমি নাচবো। আমি নাচবো 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 রে, আমি নাচবো 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 রে, গিরিধারী সাথে নাচবো, গিরিধারী সাথে নাচবো, গিরি।
এটা আমি কি করলাম? কি ব্লান্ডার করে ফেললাম? এটা তো শ্যামা না। তার মানে শাড়িতে ঠিকঠাক আগুন লাগলে শ্যামা পুড়তো না, নিখিলের দ্বিতীয় বউ পুড়তো। অ্যাম্বুলেন্স আসতে বেশি সময় লাগবে না কাকু, কিন্তু আপনারা শ্যামাবাবুদিকে মাম মাম করছেন কেন? আরে সেসব আমরা পরে বলবো। আমরা কি পালিয়ে যাচ্ছি? বলছো তো অ্যাম্বুলেন্স ডাকতে, সেটা যদি না পারো তাহলে চুপ করে থাকো প্লিজ। আরে কেউ অ্যাম্বুলেন্স ডাকো প্লিজ। না মাম, আপনাকে কিছু বলতে হবে না, প্লিজ প্লিজ আপনি জেগে থাকার চেষ্টা করুন, আর কিচ্ছু করতে হবে না। মাম আমাকে বলেন না, মাম প্লিজ মিথ্যে কথা বলেননি, আমাকে বলেননি, শ্যামাকে বলেননি, কাউকে মিথ্যে কথা বলেননি। প্লিজ 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 আপনি একটু জেগে থাকুন প্লিজ। আপনাকে বাঁচতে হবে মাম, আপনাকে বাঁচতে হবে প্লিজ। আপনার জীবন আছে সামনে, আপনাকে আবার গান গাইতে হবে, বিদেশে ফিরে যেতে হবে, আপনাকে আবার নতুন করে সবকিছু শুরু করতে হবে। প্লিজ 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 আপনি চোখ বন্ধ করবেন না, জেগে থাকুন মা। আপনি আমার বন্ধু মা, আপনি আমার বন্ধু, প্লিজ প্লিজ আপনাকে বাঁচতে হবে। আপনি এইভাবে হেরে যাবেন না। বি স্ট্রং, বি স্ট্রং, আমরা আছি তো আপনার সাথে। বেশি বসে হেল্প করুন, সবাই হেল্প করুন, চলো চলো। সব বলবো কেন আজ শ্যামা এই মণ্ডপে আসেনি, কেন আজ মাম শ্যামা সে যে মণ্ডপে এসেছিল, আমি সব বলবো। আমরা কি করবো রনিদা? এখান থেকে কি পালাবো নাকি? সেটাই তো, যে আমাদের কাজে লাগিয়েছিল সেই তো মরে গেল। এখান থেকে কেটে পড়বো নাকি? না, যা প্ল্যান ছিল তাই হবে। যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? আমি চাইনি যে আপনাদের মধ্যে প্যানিক সৃষ্টি হোক, তাই আপনাদের বলিনি। আসলে পাড়া থেকে শ্যামাকে কিডন্যাপ করার চেষ্টা করা হয়েছিল। সে কি গো নিখিল, কখন হলো এসব ঘটনা? আমরা কিছুই জানি না। ষষ্ঠীর দিন আপনারা সবাই পুজোর কাজে ব্যস্ত ছিলেন। শ্যামা যখন বাড়ি থেকে এখানে আসছিল তখন কিডন্যাপাররা ওকে অ্যাটাক করে, আর তখনই ওর মাথায় আঘাত লাগে, আর তারপর ওকে নার্সিং হোমে অ্যাডমিট করতে হয়। এই জন্য সেদিন সন্ধ্যাবেলা আমরা শ্যামাকে দেখতে পাইনি, তাই না সুজাতা? আছে কিনা না দেখেন, অশোক ওখান থেকে পালিয়ে গেছে। পুলিশ বললো একজন ওয়ার্ড বয়কে মেরে পালিয়েছে। সে আমাকে মারতে পারলো না, আমাকে মারতে পারলো না, শেষ পর্যন্ত ওই বেচারা মেয়েটাকে মারলো। হ্যাঁ রে বর্দা ভাই, মির্জা ভাই আবার একটা খুন করলো। মির্জা ভাই শ্যামাকে মারার জন্য এখানে এসেছিল, আই এম শিওর।